সবাইকে স্বাগত। আজকে সত্যান্বেষীর এই পর্বে যিনি আমাদের মুখোমুখি হয়েছেন তিনি রায়গঞ্জ শুধু নয়, উত্তর দিনাজপুর জেলা শুধু নয়, উত্তরবঙ্গের একজন রাজনীতির চাণক্য বললে হয়তো কোনো জায়গায় ভুল বলা হবে না। প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে শুরু করে পরবর্তীতে আরও অনেক নেতৃত্বের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। রাজনীতির শিক্ষাটা তার ঠিক কোন জায়গায় কিভাবে এবং আগামী যে 2026-এর নির্বাচন তা নিয়ে সবটা বিষয়ে কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মানস ঘোষ, বর্তমানে বিজেপি নেতা। মানস দা, আপনাকে ভারত টিভিতে অনেক স্বাগত। আমিও আপনাদের সবাইকে ভারত টিভির আমার পক্ষ থেকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি। তো মানসদার কাছে প্রথমে জানাচ্ছি একদমই মানসদার কাছে প্রথমেই আসবো। রাজনীতি একটা বড় জিনিস, আপনার পেশাগতভাবে আপনি অন্য কিছু করেন, কিন্তু রাজনীতিতে আপনি আসলেন কিভাবে, এটা যদি একটু বলেন। রাজনীতি আমাদের পারিবারিকভাবে রক্তেই ছিল। দীর্ঘদিন আমার পরিবার, আমার পূর্ববর্তী আমার বাবা, আমার ঠাকুরদা সকলেই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে তারা রাজনীতি করে এসছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তো বংশ পরম্পরায় আমরা পরপর রাজনীতি করে গেছি। আমার কাকুরাও রাজনীতিতে ছিলেন, চলছে এভাবেই। মানে একেবারে গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, গ্রাম্য যে পরিবেশ, সেখান থেকে শহরের রাজনীতি, কোনো পার্থক্য ফারাক দেখেছিলেন? শহরের রাজনীতি একরকম, গ্রামের রাজনীতি আরেক রকম। না, ফারাক তো অবশ্যই আছে। গ্রাম শহর না। আমি 1988 সালে ক্লাস 5-এ আমি রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলে ভর্তি হই। সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের ছাত্র হিসাবে আমি তখন থেকে রায়গঞ্জেই বসবাস করি। 88 সাল থেকে রায়গঞ্জে আছি আমরা। 91 সালে শহরে আমাদের বাড়ি আছে। গ্রাম এবং শহর দু জায়গাতেই বাড়ি আছে। তো দুই পরিবেশই খুব কাছ থেকে দেখেছি। রাজনীতি তো রাজনীতির জায়গায় মানুষ। কোনটা বেশি কঠিন, শহরের রাজনীতি না গ্রামের রাজনীতি? দেখুন, রাজনীতি করতে জানলে কোনোটাই কঠিন না। রাজনীতি সব জায়গাতেই করা যায়, শহরেও করা যাবে, গ্রামেও করা যাবে। না, একটা কথা বলা হয় না যে শহরে ব্যস্ততা বেশি, মানুষের সময় কম, কিন্তু গ্রামে আন্তরিকতাটা বেশি। কি পেয়েছেন এর মধ্যে? এই দুটো কি মিল আছে না কোনো ফারাক আছে? তা না, আন্তরিকতা মানুষের নিজেদের পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, মানুষের নিজের চিন্তা চেতনা থেকে আসে। সেটা গ্রামেও আছে, শহরেও আছে, কোনো জায়গায় নেই এরকম তো বলা যাবে না। প্রথম দিকে যে আপনার কংগ্রেসই ঘরানার, আপনি বললেন কংগ্রেস আপনার পারিবারিক সূত্রে সবাই, মানে পরিবারই কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল। তো এই কংগ্রেস, এই দলটা আজকে তো একটা প্রায় ধ্বংসের পথে, বা অনেকেই হয়তো নেই, পুরনো যারা ছিলেন অন্য দলে চলে গেছেন। এই জায়গাটা কি কোথাও ব্যালেন্স করতে কোনো অসুবিধা হয় না, পুরনো স্মৃতিচারণা করতে গেলে? দেখুন, মানুষ তো মানুষের জীবনে স্মৃতি থাকবেই। স্বাভাবিকভাবেই আমরা পুরনো যখন কংগ্রেস করতাম তখন কংগ্রেসের ভাবধারা, চিন্তাধারা এবং নেতৃত্ব একরকম ছিল। কংগ্রেস এখন দিশাহীন, নেতৃত্ববিহীন ভারতবর্ষের রাজনীতিতে, এবং এই কংগ্রেস কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। না, এটা তো গেল সার্বিক ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে, কিন্তু মানে আমাদের উত্তর দিনাজপুর জেলা বা উত্তরবঙ্গের ক্ষেত্রে তো ব্যাপারটা অন্যরকম ছিল। আপনি তো প্রিয়রঞ্জন দাসমুন্সীর সঙ্গে থেকে রাজনীতি, তার রাজনীতি দেখেছেন। প্রিয়দা রায়গঞ্জের একটা আবেগ বলা চলে, তো সেই বিষয়গুলো কি কোথাও হারিয়ে গেছে মনে হয়? দেখুন, সময়ের সাথে সাথে তো সব হারিয়ে যায়, স্মৃতি থেকে যায়। আর রাজনীতি একটা প্রবহমান প্রক্রিয়া, এটা কারোর জন্য তো কখনো থেমে থাকবে না। উন্নয়ন কাজ এগুলো প্রবহমান প্রক্রিয়া। যখন মানুষ যাদেরকে নির্বাচিত করবে, যে দলকেই করুক, যে ব্যক্তিকেই করুক, তিনি যতদিন তার নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব এবং কাজ পালন করবেন, স্বাভাবিকভাবেই কিছু না কিছু স্মৃতি সব মানুষেরই থেকে যাবে। সেরকম কিছু একটা উল্লেখযোগ্য স্মৃতি? প্রিয়রঞ্জন দাসমুন্সী রাজনৈতিক স্মৃতি যদি বলেন, প্রতি বছর রায়গঞ্জের মানুষ আমরা অপেক্ষা করতাম ঠিক বিদ্রোহী ক্লাবে দুর্গাপূজার উদ্বোধনের দিন। গোটা রায়গঞ্জবাসী সেখানে গিয়ে দুর্গাপূজা উদ্বোধন দেখবেন এবং প্রিয়দা আসবেন, এই একটা আনন্দ রায়গঞ্জবাসীর মনে ছিল। আরও একটা হচ্ছে ওনার বাড়িতে যে দুর্গাপূজা হতো, খুব শিশুসুলভভাবে উনি পুজোর 4 দিন কাটাতেন। এই স্মৃতিগুলো আছে মনে।
তার কোনো এমন কিছু কথা যেটা আপনাকে প্রভাবিত করেছিল? তার একটা কথা আমি কোনোদিন ভুলবো না। তিনি বলেছিলেন আমাদের যুব কংগ্রেসের কোনো এক কর্মশালায় যে প্রত্যেক মানুষের একটা ভোট, আমরা যারা নির্বাচনে দাঁড়াই পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি আমরা, কারণ রাজার কাছেও আমাদের হাত জোর করে ভোট চাইতে হয়, ভোট ভিক্ষা করতে হয়, আবার যে ভিখারি সেই ভিখারির কাছেও আমাদের হাত জোর করে ভোট ভিক্ষা করতে হয়। তাই রাজনীতিতে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা সবচেয়ে বড় ভিখারি। এটা শুনতে অবাক মনে হলেও এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় শিক্ষা। সেই শিক্ষা কি কাজে লাগাতে পেরেছেন? আমি আমার জীবনে তো সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। তো আজকে মনে করুন যে আপনার যে বিষয়টা, আপনি দীর্ঘকাল যুব কংগ্রেস করেছেন আমরা দেখেছি, পরবর্তীতে কংগ্রেসের মাদার সংগঠন করেছেন, এমন কি ঘটনা ঘটলো যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে? দেখুন, এগুলো তো বহুবার চর্চা হয়েছে। 2011 সালে কংগ্রেস তৃণমূল জোট করে পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়। কংগ্রেস তৃণমূলের জোট সরকার প্রতিষ্ঠিত হয়, 1 বছরের মধ্যে সেই সরকার ভেঙে কংগ্রেস বেরিয়ে আসে সরকার থেকে। আবার 2016 সালে সেই তৃণমূল কংগ্রেসকে সরাতেই সিপিএম এবং কংগ্রেস, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হয়। তখন একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে সিপিএম, যে বামফ্রন্টের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করছি, আবার সেই বামফ্রন্টকে সাথে নিয়ে আবার এক দক্ষিণপন্থী দল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার দিকে সরাতে হবে। তো এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই কংগ্রেস ছেড়ে পরবর্তীতে আমরা তৃণমূলে আসি। কারণ তখন রাজনীতিতে মূল লড়াইটাই ছিল কংগ্রেস সিপিএমের মধ্যে, পরবর্তীতে সেটা হয়ে যায় সিপিএম বনাম তৃণমূল কংগ্রেসের মধ্যে। তো সেক্ষেত্রে কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে তখন জোট করে তো স্বাভাবিকভাবে আমরা দক্ষিণপন্থী রাজনীতি করতাম, মনে হয়েছিল যে সিপিএমের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই ঠিক। তেমন আপনার মতো এরকম অনেক মানুষ ছিলেন যাদের মধ্যে এই সুপ্ত একটা ব্যাপার ছিল। নিশ্চয়ই ছিল অনেকের মধ্যে, এবং এখনও আপনি তাকিয়ে দেখবেন বহু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের তারা পট পরিবর্তন করে আছেন, নিজেদের অবস্থান পরিবর্তন করে আছেন, লড়াই করছেন। আপনি দীর্ঘদিন শাসক দল তৃণমূল কংগ্রেসে থাকার সময় একাধিক প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন, একটা বড় সময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিরও দায়িত্বে ছিলেন। তো উন্নয়নের কথা তো শাসক দল থেকে বলা হয়ই, আপনার সময়ও অনেক কিছু হয়তো ডেভেলপমেন্টের কাজ হয়েছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে, কিন্তু বারবার আপনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, কি বলবেন? দেখুন, কাজ করলে কাজের কিছু ভুল ত্রুটি থাকবে, সেটার সংশোধন থাকবে। তো আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম। পঞ্চায়েত সমিতি আমার ব্যক্তিগত মালিকানার ছিল না, সেটা একটা বোর্ড হয়, বোর্ড অফ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। এই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড সার্বিকভাবে যা সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়, সেই মোতাবেক আমরা কাজ করেছিলাম। হ্যাঁ, এবার সেই সময়ে স্পেসিফিক দুর্নীতির কোনো অভিযোগ কিছুই ছিল না। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, তাহলে ওই 5 বছরের মধ্যে যে টার্ম আমি সহসভাপতির দায়িত্বে ছিলাম 2018 থেকে 2023, 2018 থেকে 2023 সালের মধ্যে কোনো দুর্নীতির অভিযোগে আমার নামে থানায়ও কোনো এফআইআর হয়নি, বা পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে আমার নামে কোনো কমপ্লেনও হয়নি। বর্তমানে আপনি বিজেপি করছেন, সেই বিজেপি তো আপনার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিল। দেখুন, পঞ্চায়েত রাজনীতিতে অনেক ক্ষেত্রে অনেক মানুষ না বুঝে অনেক কিছু করে ফেলেন। যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলছি, 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের রাজ্যে 100 দিনের কাজের টাকা বন্ধ। 100 দিনের কাজের ব্যাপক দুর্নীতির জন্য কেন্দ্র সরকার 2020-21 অর্থবর্ষ থেকে রাজ্যকে কোনো টাকা দেয়নি। কিন্তু 2021 অর্থবর্ষে এবং 21-22 অর্থবর্ষে এরকম বহু টেন্ডার রাজ্যে হয়ে গেছিল কাজের জন্য, 100 দিনের কাজে। সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডারগুলো যারা এজেন্সি পেয়েছিলেন তারা কিন্তু কেউ কাজ করেননি, কারণ তারা দেখলেন যে 100 দিনের কাজের টাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে গোটা রাজ্যে, শুধু রায়গঞ্জ বলে না, গোটা রাজ্যে অসংখ্য এরকম কাজের ওয়ার্ক অর্ডার ঠিকাদাররা নিয়ে তাদের কাছে রেখে দিয়েছেন, সেই কাজগুলো হয়নি। কারণ সেটাকে আপনি যদি বলেন যে এটা দুর্নীতি হয়েছে, কাজ কেন হলো না, সেটা গোটা রাজ্যেই হয়নি, যার মধ্যে একাধিক
আমাদের রায়গঞ্জের প্রকল্প ছিল, আমার স্পষ্ট মনে আছে 18টা কাজের টেন্ডার ছিল শুধু শ্মশানের। সেই শ্মশানগুলো পরবর্তীতে আমরা করতে পারিনি। 100 দিনের কাজের টেন্ডার হয়েছিল, তার ওয়ার্ক অর্ডার এজেন্সি পেয়েছে, কিন্তু তারা কাজ করেনি এবং তার বরাদ্দও হয়নি, কেউ টাকাও পায়নি। এখন আপনি যদি বলেন তা শ্মশানের টাকা কোথায় গেল, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। না, বাহিনের আপনি বাসিন্দা, হ্যাঁ। আদিবাড়ি, সে বাহিন এলাকার একটি শ্মশানের মেরামতির জন্য বা একটি এটার শ্মশান, জন্য আমি সেই দায়িত্ব নিয়ে শ্মশানের বলছি, বিষয়ে আপনার কিন্তু একটা দুর্নীতির অভিযোগ স্পেসিফিক করেছিল। একটা না 18টা, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি 18টা। এবং আজকের তারিখেও যে কেউ আরটিআই আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, কারো যদি মনে হয় আজকের তারিখেও সে বিডিও অফিসে আরটিআই করে যে কোনো তথ্য তুলতে পারে এবং সেই তথ্য তুলে সে দেখতে পারে যে সেই শ্মশানের টেন্ডার হয়েছে, টেন্ডারের কাজ হয়েছে বা কাজের টাকা এজেন্সি পেয়েছে নাকি। আরে যদি সেটাই হতো তাহলে ওদিন তো আমি জেলে থাকতাম। সরকার তো তৃণমূলের আছে, আমি তো বিরোধী দল বিজেপি করছি, 3 বছর হয়ে গেল, আমাকে ছেড়ে দিত তৃণমূল কংগ্রেস। তাহলে সেই ক্ষেত্রে কি বর্তমান শাসক দলের কাছে মানস ঘোষের বিরুদ্ধে এটা বড় অস্ত্র নয়? এটা আমার, তাহলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? এটা রাজনৈতিক ষড়যন্ত্র না, এটা অস্ত্র বা ষড়যন্ত্র এটাও আমি বলবো না। এটা তো গোটা রাজ্যের সার্বিক সমস্যা, টাকাটাই তো পায়নি। আপনি দেখুন যে এনআরইজিএসের কাজের টাকা রাজ্য 2021-22 অর্থবর্ষ থেকে কোথাও আর কোনো টাকা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই টাকা না পাওয়া গেলে কাজটা হবে কোথা থেকে? সেই টাকাই তো পায়নি কেউ। তো এবারে আগের প্রসঙ্গটাই লিঙ্ক ধরে আসি। কংগ্রেস ছাড়লেন, তৃণমূলে ঢুকলেন। তৃণমূল কংগ্রেসে এমন কি ঘটনা ঘটলো যে আবারও বিজেপিতে? আপনি তো 2018 সালে পঞ্চায়েত ভোটে ছিলেন, দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কি? 2018 নির্বাচনে আপনি মনে করে দেখুন, আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং তৎকালীন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অমল আচার্য মহাশয়ের সঙ্গে আমার বিরোধ তৈরি হয় তার টিকিট ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের। আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং পরবর্তীতে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হই। তারপরে তৃণমূল কংগ্রেস আমাকে ব্লক সভাপতি করে, জেলার সহসভাপতি করে। 2023 সাল অবধি নিজের দায়িত্ব আমি মনে করি নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং গ্রামে গঞ্জে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে আমি কি কাজ করেছি কি না করেছি, সেটা গোটা গ্রামের মানুষ জানে। অসংখ্য মানুষকে ঘর দিয়েছি, অসংখ্য মানুষের ভাতা করেছি, অসংখ্য মানুষের অনেক সরকারি প্রকল্পের কাজ করা আছে, সেগুলো গ্রামেগঞ্জে গেলেও আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি এমন একটা পঞ্চায়েত সমিতি, মডেল পঞ্চায়েত সমিতি তৈরি হয়েছিল সেই সময়, যে আমরা বহু ক্ষেত্রে রাজ্যের মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছি। রায়গঞ্জ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পঞ্চায়েত সমিতি যেখানে আমরা অ্যাম্বুলেন্স থেকে, শেষপুল থেকে আমাদের পশু চিকিৎসার যে অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স, তার সঙ্গে বিভিন্ন ময়লা ফেলার গাড়ি আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে ছত্রপুরে তৈরি হয়েছিল। সেখানে ময়লা, যে কোনো গ্রামাঞ্চলের ময়লাকে আবর্জনা সংগ্রহ করে সেখান থেকে জৈব সার তৈরি করা, এরকম বহু অসংখ্য প্রকল্পের নিদর্শন আছে। একাধিক মার্কেট আমরা তৈরি করেছিলাম, একাধিক শ্মশান তৈরি করেছিলাম, বিভিন্ন কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছিলাম। তো এই প্রচুর প্রকল্পের কাজ আমরা করেছি। তো কাজ যখন যে দায়িত্বে সে তো করবেই। তার মানে আপনাকে কিন্তু আমরা দেখেছি যে একটা দলের ভেতরে থেকেই আপনি চিরকাল প্রতিবাদী। সেটাই কি কোনো কারণে আপনার রাজনীতির কাল হয়েছে? আপনাকে বিরোধ করতে দেখা গিয়েছে, আপনি প্রতিবাদ করেছেন। দেখেন, কাল বলে কিছু নেই। আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, মেরুদণ্ড সোজা রাখবো। তাতে কে কী মনে করলো, কে কী ভাবলো, কে কী বুঝলো, আমার যায় আসে না। আমি সাদাকে সাদাই বলবো, কালোকে কালোই বলবো, সেটা দলের ভিতরে হোক বা দলের বাইরে হোক, বলতে আমার কোনো অসুবিধা নেই। কংগ্রেসের সময়ও আপনার দেখা গিয়েছে, পরবর্তীতে অমলাচার্য যখন জেলা সভাপতি, সেই ক্ষেত্রেও দেখা গিয়েছে, আপনি নিজে বললেনও। এবং বর্তমানে কি অবস্থা এটার, যেই দলে আছেন? এক এক দলের এক এক রকম সংস্কৃতি থাকে, এক এক দলের এক এক রকম কর্মসূচি থাকে।
এখানে যে কর্মসূচি আছে, যেভাবে আসছে সেভাবে কর্মসূচি পালন করছি, দলের যা নির্দেশ আসছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। 3 বছর তো হয়ে গেল, বিজেপি থেকে কি পেলেন, কি শিখলেন? দেখুন, বিজেপিতে সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, যে কোনো মিটিং সভা খুব নিষ্ঠা সহকারে বিজেপিতে পালন হয় এবং বিজেপির যা নীতি এবং আদর্শ, নীতি আদর্শের সঙ্গে বিজেপি কিন্তু আপোষহীন। তারা নিজেদের নীতি আদর্শের জায়গা থেকে সরে না। বন্দে মাতরম দিয়ে যে কোনো সভা শুরু হয় এবং শেষ হয় হচ্ছে ভারত মাতা কি জয় বলে। তো নেশন ফার্স্ট এই কথা যে রাজনৈতিক দল বলছে ভারতীয় জনতা পার্টি, সেই দলের সৈনিক হিসাবে এখন গর্ব অনুভব করি। এক সময় তো এই বিজেপির সঙ্গেই সম্মুখ সমরে ছিলেন আপনি। একটা রাজনৈতিক দল, যেই দল শাসক দলের মানস ঘোষ, একটা তো চরম বিরোধ ছিল। সেই জায়গাটায় এখন কি কোনো জায়গায় মনে হয় না যে যারা আদি বিজেপি তারা আপনাকে নিতে পারছে কিনা, পছন্দ করছে কিনা? দেখুন, আমি আমার মন প্রাণ দিয়ে বিজেপি করছি এবং যারা আদি বিজেপি সৈনিক আছেন, যাদের রক্ত ঘামে ভারতীয় জনতা পার্টি এই জেলায় তৈরি হয়েছে বা নিজের বিস্তার করেছে, তাদের প্রতি আমার যথাযোগ্য সম্মান অবশ্যই আমি প্রদর্শন করি এবং ওনারাও আমাকে ভালোবেসে তাদের বুকে টেনে নিয়ে তাদের যেটুকু আমাকে শেখানোর তারা শেখাচ্ছেন, আমি শিখছি। নতুন কি শিখলেন? নতুন অনেক কিছুই শেখার আছে, এই অল্প পরিসরে বলার মতো অবকাশ হবে না। সামনেই তো 2026-এর নির্বাচন। রায়গঞ্জ বিধানসভার প্রার্থী, বিশেষ করে বিজেপির, কে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। বিজেপির ভেতরেও অনেকে হয়তো ইচ্ছা প্রকাশ করছে প্রার্থী হওয়ার, অনেকে কেউ প্রকাশ্যে বলছেন, কেউ বলছেন না। আপনি কি সেই তালিকায় আছেন প্রার্থী হিসেবে? দেখুন, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, একজন কার্যকর্তা হিসাবে যে কোনো মানুষের ইচ্ছা থাকতে পারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, এবং আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান আমাদেরকে সেই রাইটস দিয়েছে। এবার দল তার নিজের নীতি আদর্শ বজায় রেখে কাকে প্রার্থী করলে একটা বিধানসভা নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন জেতা যাবে সেটা দল বিবেচনা করবে। তার জন্য দলের রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব আছেন। এই মুহূর্তে আমরা সবাই দলের সৈনিক হিসাবে দলের কাজ করছি। দলের যে সমস্ত কর্মসূচি আসছে সেই কর্মসূচিগুলো পালন করছি। তৃণমূলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, লড়াই, আন্দোলন চলছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কে প্রার্থী হবেন সেটা বড় ব্যাপার না। রায়গঞ্জ আমরা জিতব, সেই লক্ষ্যে আমাদের লড়াইটা চলছে। 21 সালে তো বিষয়টা অন্যরকম ছিল। কারণ 21 সালে অবশ্যই অন্যরকম ছিল। 21 সালেও একটা পরিবর্তনের ডাক মানুষ দিয়েছিল, কিন্তু 21 সালে হয়নি। এবার 2026 সালে সেই লড়াইটা আরও জোরদারভাবে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বুকে রেখেছে এবং 2026 সালে বাংলার মানুষ নিশ্চিত যে পরিবর্তন আসছে। তাহলে সেই ক্ষেত্রে কি রায়গঞ্জ বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়ে কি আপনি এগিয়ে আছেন? দেখুন, আমি আবার যেহেতু বলছি, আপনি 24 সালে বাই ইলেকশনে ক্যান্ডিডেট ছিলেন বিজেপির। প্রার্থী হওয়াটা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা ঠিক করেন। এটা তো বললেনই। আমাদের যেটা কাজ, দলের কাজ করে যাওয়া। দল দেখছে যাকে যোগ্য মনে করবে দল তাকেই প্রার্থী করবে এবং যোগ্য প্রার্থীর জন্য আমরা সবাই একসাথেই একযোগে নির্বাচনে লড়াই করব। 2024 সাল একটা গুরুত্বপূর্ণ সময়। রায়গঞ্জের মানুষের দুবার ভোট হয়েছে। একবার হচ্ছে লোকসভা, তারপরেই সঙ্গেই উপনির্বাচন। আপনাকে বরাবরই আমরা দেখেছি, বা এটা বলতে কোনো দ্বিধা নেই, যে রাজনৈতিক মহলে আপনাকে রাজনীতির চাণক্য বলে ডাকা হতো একটা সময়, কংগ্রেসের সময়ও বা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সময়ও। এবং 2024-এর লোকসভা নির্বাচনে বর্তমান সাংসদ, তিনি যখন প্রার্থী ছিলেন বিজেপির, আপনি তার নির্বাচনী এজেন্ট ছিলেন। মানে আপনি ভোট কুশলী ছিলেন কার্তিক চন্দ্র পালের, এবং পরবর্তীতে আপনাকে পুরস্কার স্বরূপ এখানে প্রার্থী করা হয় বলে রাজনৈতিক মহলে চর্চা।
এখন কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? দেখুন, রাজনীতিতে পুরস্কার বা তিরস্কার হিসাবে প্রার্থী বলে আমার মনে হয় না। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। কাউকে কোনো কাজের পুরস্কার বা তিরস্কার স্বরূপ মানে প্রার্থী করবে বা প্রার্থী করবে না এটা নয়। প্রার্থী হওয়ার জন্য প্রত্যেকে নির্দিষ্ট তার ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আমার মতো অনেকেই হয়তো ছিলেন, দল সেই মুহূর্তে আমাকে যোগ্য মনে করেছে, আমাকে দিয়েছে, আমি লড়াই করেছি। না, বলা হয় যে কার্তিক পালের রায়গঞ্জের যে ভোট, সেই ভোটটাকে খেলার জন্য বিশেষ করে আপনার ওপরে গুরুদায়িত্ব ছিল, আপনি ইলেকশন এজেন্ট ছিলেন এবং তাতে সাফল্যও মিলেছে বিজেপির, বিশেষ করে কার্তিক পালের। তখন আপনাকে দেখা গিয়েছে মাঠে ময়দানে অনেক জায়গায় মানে কসরত করতে। এখন মানস ঘোষকে সেইভাবে সাংসদের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। সেটা কি সাংসদ ডাকছেন না, না আপনি যাচ্ছেন না, নিজেদের মধ্যে নাকি কোনো ফাটল তৈরি হলো? এখানে বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে দু ধরনের কাজ আছে। একটা হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, এক্ষেত্রে আমাদের সাংসদ, তার নির্দিষ্ট কার্যক্রম নির্ধারণ করা থাকে। আর আমরা যারা সাংগঠনিকভাবে দায়িত্বে আছি, আমাদের নির্দিষ্ট কার্যক্রম নির্ধারিত করা থাকে। এবার উনি উনার কার্যক্রমে বের হচ্ছেন, আমরা আমাদের কার্যক্রমে ব্যস্ত জেলা আছি। সভাপতিকে দেখা যাচ্ছে, আরও অন্যান্যদের দেখা যাচ্ছে, আপনাকেই দেখা যাচ্ছে না। কার্তিক পাল ঘনিষ্ঠ মানস ঘোষ, সেটা রাজনীতিতে চাউর আছে। দেখুন, অনেক কর্মসূচি এরকম আছে যেখানে উনি থাকেন, সেখানে জেলা সভাপতির থাকা বাধ্যতামূলক, কিন্তু আমার ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক নয়। আমাকে হয়তো অন্য কর্মসূচি দেওয়া আছে, আমি সেই দ্বিতীয় কর্মসূচিতে আছি। আবার অনেক সময় এরকম হয় যখন আমাদের এক জায়গাতেই কোনো কর্মসূচিতে ডাক পড়ে, তখন একসাথে আমাদের দেখা যায়। এটা দূরত্বেরও ব্যাপার নেই, ঘনিষ্ঠতারও ব্যাপার নেই। আমাদের সাংসদ, ভারতীয় জনতা পার্টির সাংসদ, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। এবারে 2026-এর যে নির্বাচন আসছে, তাতে কি যারা বিজেপির কর্মীরা রয়েছেন, আপনি যদি ক্যান্ডিডেট হন, তারা কি সবাই 100% আপনাকে সাপোর্ট দেবে? কি সেটা সময় বলবে, কে প্রার্থী হবে তার উপর। এখন তো আমাদের দল প্রার্থী ঘোষণা করেনি, প্রার্থী ঘোষণা হলে পরে না, আপনি যদি হন, আমরা যদি ধরে নিই, সেই ক্ষেত্রে এটা রাজনীতিতে অন্ধকারে তীর মেরে লাভ নেই। কে প্রার্থী হবে কে হবে না সেটা চর্চার এখনও আমাদের আসেইনি। আমাদের যা কার্যক্রম আমরা সেটা করছি। সামনে যে নির্বাচন, সেটাতে আপনি একজন বিজেপির কর্মী হিসাবে এমন কি নিয়ে মানুষের কাছে যাবেন যেটাতে মানুষ আপনাদের ভোট দেবে? সেটা দলীয় স্ট্র্যাটেজি এখনই বলা যাবে না। না, কিছু তো বলতে হবে, মানুষ তো জানতে চাইছে। মানুষ জানতে চাইছে, আমরা মানুষের দরজায় দরজায় ঠিক সে নিয়ে পৌঁছে যাব। যা হচ্ছে সমস্তটাই তো দেখা যাচ্ছে একদিকে বিভিন্ন রকম প্রকল্প রাজ্য সরকারের, লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যুবসাথী বলুন বা আদার্স অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, বিজেপির কাছে এমন কি রয়েছে যেটা দেখে যুব সমাজ ভোট দেবে? দেখুন, নরেন্দ্র মোদীজি যে ভারতবর্ষ তৈরির চেষ্টা করছেন, 2047 সালে আমাদের দেশের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার রাজ্যের কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি যে পদ্ধতিতে রাজ্য চালাচ্ছেন সেটা হচ্ছে চারবাক নীতি, ঋণং কৃত্যা ঘিতং পিবেত। ঋণ করে যাও, ঘি খেয়ে যাও। কখনো তিনি যুবসাথী দিবেন, কখনো লক্ষ্মীর ভাণ্ডার দিবেন, কখনো অন্য কিছু দিবেন, একের পর এক ভাতা ভাতা ভাতা। আর রাজ্যের বেকার যুবকদের জন্য 6 টাকার ডিয়ার লটারি, 25 টাকার বাংলা মদের পাউচ। এই হচ্ছে মমতা ব্যানার্জির কর্মসংস্থান, এটাই মমতা ব্যানার্জির শিল্প, এটাই উন্নয়ন। ভাতা ছাড়া উনি কিছু বোঝেন না। ভাতার লাইনে তো যুবকরা দাঁড়াচ্ছে, মানুষ তো দাঁড়াচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তো আবেদন করছে। অবশ্যই করবে, কারণ টাকা তো কেউ পকেট থেকে দিচ্ছে না, সরকারের টাকা। স্বাভাবিকভাবেই মানুষ সেই টাকা নেওয়ার জন্য তো লাইনে দাঁড়াবে। অনেকেই তো উপকৃতও হচ্ছে। তারপরে হচ্ছে কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, কোনো স্থায়ী কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক রাজ্যে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য প্রথম। তো ছেলেরা যাবে কোথায়? মমতা ব্যানার্জিও তাই চাইছেন যে ছেলেরা ভাতার লাইনেই দাঁড়াক, মহিলারা ভাতার লাইনেই দাঁড়াক, স্বনির্ভর হওয়ার কারো দরকার নেই, রাজ্যেরও দরকার নেই। কিছু ভাতা ভোট আসলে পরে তিনি ছিটিয়ে দেবেন, এভাবেই মানুষ ভোট দিবে। এই যে অভিযোগটা করলেন, শিল্প নেই, চাকরি নেই বা আদার্স যে বিষয়গুলো, এগুলো তো একটা সময় কংগ্রেসের থেকে সিপিএমের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে এসে অন্যান্য রাজনৈতিক দলকে অভিযোগ করতেন, এবারে বিজেপিতে এসে তৃণমূল কংগ্রেসকে বলছেন। তাহলে এবারে কি আশাবাদী? কেন আশা করছেন যে বিজেপিই করতে পারবে? বিজেপি করে দেখাচ্ছে, করতে পারবে শুধু না,
আজকে বলুন না, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যেখানে যেখানে কাজ করতে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনি গ্রামেগঞ্জে দেখুন, সমস্ত সংখ্যালঘু গ্রামগুলোতে 80% যুবক ছেলেরা তারা বিভিন্ন রাজ্যে কাজের জন্য যাচ্ছে। সেখানে কোথায় কাজ করছে? শিল্প, উন্নয়ন, কারখানা, ফ্যাক্টরি, এগুলোতেই তো তারা কাজ করছে এবং সেখান থেকে টাকা পাঠাচ্ছে বলে এখানে তাদের ঘর পরিবার সংসার চলছে। আজকে 29টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যেই বিজেপির সরকার। তো বিজেপির সরকারের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে গিয়েই তো তারা কাজ করছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়ন সেই রাজ্যগুলোতে হচ্ছে, আর আমাদের এখান থেকে পরিযায়ী দিদি ভাতা দিয়ে তৈরি করছেন, তাদেরকে অন্য রাজ্যে কাজে পাঠাচ্ছেন, এই তো চলছে। এর আগে রায়গঞ্জে 7 দিনে 7খানা দিল্লির ট্রেন চলতো, এখনও 5খানা ট্রেন থেকে বঞ্চিত রায়গঞ্জবাসী। একটা ব্যাঙ্গালোরের ট্রেন যাচ্ছে সপ্তাহে একদিন, আরেকটা যাচ্ছে দিল্লির ট্রেন। তো ধরেই যদি নেই যে পরিযায়ী শ্রমিক হোক বা চিকিৎসার জন্য হোক দিল্লি যাতায়াত করতে হতো রায়গঞ্জের লোককে, সেই ক্ষেত্রে আপনারা যারা বিজেপির নেতারা আছেন তারা কেন চাইছেন না যে দূরপাল্লার ট্রেন হোক প্রতিদিন? দূরপাল্লার ট্রেন প্রতিদিন হোক, তার জন্য আমাদের সাংসদ কার্তিক চন্দ্র পাল একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। দক্ষিণ ভারতের ট্রেন আমাদের প্রথম আমরা পেয়েছি, দিল্লির ট্রেনটা এখনও হয়নি, তিনি লেগে আছেন। দিল্লির ট্রেনও ডেলি করবার জন্য যে আবেদন বহু জায়গা থেকে তার কাছে গেছে এবং সম্মানীয় সাংসদ এই বিষয়ে আমরা আশাবাদী খুব দ্রুতই এর পদক্ষেপ করবেন। তাছাড়া একাধিক ট্রেনের স্টপেজ বিভিন্ন স্টেশনগুলোতে আমাদের জেলায়, সেগুলো তিনি কিন্তু করে নিয়ে এসছেন। ইতিমধ্যে বহু জায়গায় উদ্বোধন হয়ে গেছে। অমৃত ভারত প্রকল্পে আমাদের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা সমস্ত স্টেশনগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, কানকি স্টেশন হচ্ছে, আলুয়াবাড়ি স্টেশন হচ্ছে। তো রেলের উন্নয়নে প্রচুর কাজ আমাদের সাংসদ নিয়ে এসছেন। মানে আপনার নিরিখে কি মনে হয় যে এই কথাগুলোতে চিরে ভিজবে নির্বাচনে? দেখুন, আপনারা প্রত্যেক বিজেপি নেতাই তাই বলছেন যে সাংসদ করছে, চেষ্টা করছে। মানুষ তো চাইছে, মানুষ তো বঞ্চিত। রায়গঞ্জের লোক, আপনিও আমিও, আমরা তো বঞ্চিত। দেখুন, মানুষ যদি না চায়, পরপর নির্বাচনগুলো যদি আপনি চিন্তা করেন, 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর বিধানসভা নির্বাচন, উপনির্বাচনের কথা বাদ দিন, এই একাধিক নির্বাচনে রায়গঞ্জের মানুষ কিন্তু পদ্মফুলকেই আশীর্বাদ করেছে, বিজেপিকেই আশীর্বাদ। 24-এর লোকসভাতেও 24-এর লোকসভাতেও সেটাও বললাম, মানুষের আশীর্বাদটা পদ্মফুলের উপরেই আছে। এবার মানুষ বিশ্বাস না করলে তাহলে আশীর্বাদটা দিবে কেন? এখানে চিরা ভেজাভেজির গল্প নেই কিছু। মানুষ মনে তৈরি করে নিছে এবং মানুষ সেটাও জানে ভোটটা কাকে দিতে হবে। না, আপনার পুরনো নেত্রী বা নেতা দীপা দাসমুন্সি, তিনি যখন সাংসদ ছিলেন সে সময় বেশ কিছু ট্রেন প্রতিদিন যাতায়াত করত। এখন তো বিজেপির সরকার আপনাদের, কেন এখানে পিছিয়ে পড়া একটা জায়গায় কেন দেরি দীপা করা যাচ্ছে দাসমুন্সি না? মহাশয়া লিঙ্ক যখন এক্সপ্রেস ছিলেন, হোক বা যাই হোক, তখনও সরকার কিন্তু ইউপিএরই ছিল এবং উনি ইউপিএ সরকারেরই মন্ত্রী ছিলেন। এখন আমাদের এনডিএ সরকার আছে, আমাদের এমপি এনডিএর আছেন। এখনও অবধি 1 বছর 8 মাস সময় হয়েছে। আমার মনে হয় এত তাড়াতাড়ি সময় আসেনি এখনই যে মার্কশিট তৈরি করার। সময়টা 5 বছর আছে। না, যেহেতু 26-এর নির্বাচন আছে সামনে, তো আপনাদের লড়াই আছে। মানুষ তো একটা মার্কশিটে দেখুন, শুধু মার্কিং শুধু দেবে। রেল ব্যবস্থার উপর তো এই নির্বাচন না, তাহলে কিসের উপরে ভোট হবে রায়গঞ্জ বিধানসভায়? রায়গঞ্জ বিধানসভা শুধু না, গোটা রাজ্যে। না, রাজ্য না, রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে রাজ্যের চিত্রটা আলাদা। রায়গঞ্জ লোকসভায় ইসলামপুরের চিত্রই আলাদা, কালিয়াগঞ্জের চিত্র আলাদা, রায়গঞ্জের চিত্র আলাদা। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে একটা সরকার থাকবে না পরিবর্তন হবে, এটা হবে তার নির্বাচন। তো মানুষ এখানে ভোট দিতে যাবে অনেক কিছুর ভিত্তিতে। 2000 না, বরাবরই দেখা গিয়েছে রায়গঞ্জে একটা উল্টো রেজাল্ট। না, এইবারের নির্বাচনটা একদমই আলাদা। এত দুর্নীতি, কাটমানি, তোষণবাজি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবার মানুষের রায় পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে যাবে। মানুষ এটা মনে মনে তৈরি করছে এবং দক্ষিণবঙ্গে আপনি দেখেন, যেখানে আগে বিগত দিনে কোনো তৃণমূল ছাড়া মানুষ কিছু বুঝতো না, সেই সমস্ত জায়গায় এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ মিটিং করতে দিচ্ছে না, এরকমও হচ্ছে। ভারতীয় জনতা পার্টির আজকের তারিখ অবধি আমাদের ছোট বৈঠক গোটা রাজ্যে 70,000 ছোট বৈঠক হয়ে গেছে। প্রত্যেক বিধানসভায় আমাদের কার্যক্রম চলছে, একাধিক কার্যক্রম, এবং প্রতিটা কার্যক্রম খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। মানুষের ব্যাপক জোয়ার আছে, মানুষের মনে একটা আবেগ আছে, মানুষ চাইছে
যে এবার পরিবর্তন করতে। মানুষ এটাও বলছে যে শুধু পোশাকের বদল হবে। সময় বলবে। মানুষগুলো তো বদলাবে না, পোশাকের বদল। সেটা সময় বলবে, লড়াইটা চলতে থাকুক, দেখেন কি হয়। আচ্ছা, রায়গঞ্জ বিধানসভায় কি কি কাজ করা আরও যেত? রায়গঞ্জকে কি করে ডেভেলপ করা যায়? আপনি শাসক দলেও ছিলেন, বর্তমানে বিরোধী দলে আছেন, আপনার নজরে কি মনে হয়? দেখুন, রায়গঞ্জ শহর এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা। যে হারে রায়গঞ্জ শহরে পুকুর ভরাট হয়ে যেভাবে পুকুর ভরাট করে জমির কারবার চলছে, তাতে রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়ছে। সামান্য বর্ষাতেই রায়গঞ্জের চারিদিক জলে ডুবে যাচ্ছে। তো রায়গঞ্জ শহরের প্রথম যেটা দরকার সেটাই হচ্ছে নিকাশি ব্যবস্থার সুষ্ঠু সমাধান দরকার। এবং জলাশয় অবৈধভাবে বোঝানোর বিরুদ্ধেও রায়গঞ্জ শহরে মানুষের আন্দোলন আছে, জাগরণ আছে, সব আছে, কিন্তু মাফিয়া রাজের বিরুদ্ধে রায়গঞ্জ শহরের মানুষ মুখ খুলতে পারছে না। এটার অবশ্যই রায়গঞ্জের নিকাশি ব্যবস্থাটা প্রথম জোর দিতে হবে। এই যে শহরের এসআইআর হলো, এবার একটু এসআইআর এর প্রসঙ্গে আসি। এতে কোন রাজনৈতিক দলের লাভ হবে? দেখুন, এসআইআরে কোন রাজনৈতিক দলের লাভ হবে তার চেয়েও বড় কথা আমাদের দেশের লাভ হবে। এসআইআর তো কোনো রাজনৈতিক দলের লাভ করবার জন্য করছে না নির্বাচন কমিশন। আমাদের দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করা, কোনো রাষ্ট্রের বাইরের ভোটার যেন এই দেশের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে আমাদের এই দেশের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং এই দেশেরই সর্বনাশ করে না যেতে পারে, তার জন্যই এসআইআর। না, একটা বড় অংশের হিন্দু, তারা তো আপনাদের বিজেপির ভোটার বলে আপনারা দাবি করেন। তো দেখা যাচ্ছে এসআইআরে হিন্দুদেরকেই বেশি সমস্যায় পড়তে হয়েছে। সেক্ষেত্রে কি হিন্দুরা, এই সংখ্যাগুরুই যদি বলি হিন্দুরা, তারা কি আপনাদের উপরে ভরসা রাখবে? সংখ্যাগুরু সংখ্যালঘু এরকম কোনো বিষয় নেই। এসআইআর হচ্ছে আমাদের রাষ্ট্রের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য। সেই রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষ যাদের মনে করবেন যে তারা এদেশের নাগরিক, তারা নিজেদের নথিপত্র যাচাই করে সঠিকভাবেই তাদের নাম নির্বাচন তালিকায় থাকবে। এবং যারা পারবেন না তাদের ক্ষেত্রেও তো অপশন আছে অনেক। নির্বাচন কমিশন তো বেঁধে দিয়েছে, সিএতে অ্যাপ্লাই করা যেতে পারে। যারা উদ্বাস্তু, বিভিন্ন সময়ে ধর্মীয় কারণে যারা অন্যান্য দেশ থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তারা নাগরিকত্ব আইনে নিজেরা দরখাস্ত করতে পারে। আর হচ্ছে এবারে যে মনে করুন আমাদের উত্তর দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবারে বিজেপির একটা বড় কর্মসূচি এই উত্তর দিনাজপুর থেকেই শুরু হচ্ছে। কারণ কি কি মনে করছেন যে সংখ্যালঘুরা এবার কি বিজেপিকে ভোট দেবে, বিজেপির উপরে ভরসা রাখবে? দেখুন, সংখ্যালঘু বিজেপিকে ভোট দিবে কি দিবে না তার সঙ্গে আমাদের এই কর্মসূচির কোনো সম্পর্ক নেই। ইসলামপুর থেকেই কেন শুরু হচ্ছে? হয় ইটাহার থেকে শুরু হতো, না ইসলামপুর থেকে শুরু হবে। কেন? জেলা তো দুদিক থেকেই শুরু হচ্ছে। তো আমাদের 29 ইসলামপুর বিধানসভা সেদিক থেকেই শুরু হচ্ছে, শেষটা না হয় 36 ইটাহারে হবে। না, উত্তর দিনাজপুরকেই কেন বেছে নিলেন কেন্দ্রীয় নেতৃত্বরা? এরকম কোনো বিষয় নেই যে উত্তর দিনাজপুরকেই বেছে নেওয়া হয়েছে। কর্মসূচি এখানটায় শুরু হয়েছে, আমাদের 2 তারিখ থেকে শুরু হওয়ার কথা হয়েছে এবং সর্বভারতীয় সভাপতিরও ওনার এই কর্মসূচি উদ্বোধন করবার কথা, নীতিন নবীনজি। তো এই দলীয় নিয়ম অনুযায়ী যা কর্মসূচি দলের নিয়ম। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি এবং এই যে যুবসাথী প্রকল্প চালু করা, যাতে ইতিমধ্যেই একটা সার্ভে রিপোর্ট বলছে মানুষের মন জয় করে নেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস মানুষের মন জয় করতে পেরেছে। বিজেপি কি এই ব্যাপারটাকে সামাল দিয়ে উঠতে পারবে? দেখুন, যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডারের উপরে এবারের নির্বাচন হবে না। এবারের নির্বাচন আমাদের রাজ্যকে তোষণের হাত থেকে বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। আগামী দিনে এই বাংলা আমাদের বাঙালি হিন্দুর হোমল্যান্ড থাকবে কিনা, মানুষ তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে নিজের ভোট দেবে। এবারে আসি কংগ্রেসের নেতা মোহিতবাবু, তার প্রসঙ্গে। একটা সময় আপনার নেতা মোহিতবাবু ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মোহিতবাবু একাধিকবার বিভিন্ন ভোটে দাঁড়াচ্ছেন, এবারে
হয়তো যদি এমন হয় যে আপনি প্রার্থী হন চাই না হন, মোহিতবাবুর এগেনস্টেই আপনাদেরকে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, সেটা কি কোনোভাবে ভেতরে একটু ব্যথা দেবে না? লড়াইটা তো দলগত হবে, ব্যক্তি বিশেষ নয়। মোহিতবাবুর এই যে বারবার দাঁড়ানো, এটা কি কোনোভাবে একটু অন্যরকম নজরে দেখছেন? না, উনি রাজনীতি করেন, উনি একটা রাজনৈতিক দলের জেলা সভাপতি এবং রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক। উনি, ওনার ইচ্ছে হতেই পারে নির্বাচন। মানুষ কি ভালোভাবে নিচ্ছে ওনার এই দাঁড়ানোটা বারবার করে? সেটা তো মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ বুঝিয়ে দেবে যে কে কতটা ভালোভাবে নিচ্ছে, কে কতটা খারাপভাবে নিচ্ছে, ফলাফলই বলে দেবে। এবারে বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বিপুল ব্যবধানে কংগ্রেসের কাছে আপনি হেরে গিয়েছিলেন গত বিধানসভা উপনির্বাচনে। তৃণমূল কংগ্রেসের কাছে আপনি হেরে গিয়েছিলেন। এবারে বিধানসভা নির্বাচনে দল যদি আপনাকে প্রার্থী করে, কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে লড়বেন? দেখুন, প্রথম বলি, 2024-এর বিধানসভা উপনির্বাচনের 1.5 মাস আগেই লোকসভা ভোট হয়েছে এবং সেই ভোটে রায়গঞ্জের মানুষ 42,000 ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এগিয়ে দিয়েছিল। ঠিক তারপরেই 1.5 মাস পরেই নির্বাচন কি আদৌ হয়েছিল? উপনির্বাচনে তো নির্বাচনই হয়নি। শাসক দল কি ভোট করতে দিয়েছে কোথাও? মানুষকে ভোট দিতে দিয়েছে? দেয়নি। তাই উপনির্বাচনের ফলাফল দিয়ে কোনো নির্বাচনকে আমার মনে হয় বিচার করলে আপনারাও ভুল করবেন, আমরাও ভুল করব। আপনি কি বড্ড একা হয়ে গেছেন? রাজনীতিতে কখনো একা বা অবসরের কোনো সময় হয় না। পারিবারিক জীবনে একা হয়েছি, এটা বলতে পারি। রাজনীতিতে কোনোদিন একা ছিলাম না, কোনোদিন একা হব না, এটা গর্বের সাথে বলবো। লড়াইয়ের প্রধান অস্ত্রটা কি হবে এবারে বিজেপির রায়গঞ্জ বিধানসভায়? একটা তো আপনি বললেন যে যানজটের সমস্যা, নিকাশি নালার ব্যবস্থা। না, রায়গঞ্জে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এক ইস্যুতেই এবার ভোট হবে। এই রাজ্য সরকার, মানুষ তোষণবাজ রাজ্য সরকারকে রাখবে না মানুষ একটা নিরপেক্ষ সরকারকে বেছে নেবে? এই চোর ঘুষখোরের সরকারকে রাখবে না একটা স্বচ্ছ রাজনৈতিক দলের সরকারকে প্রতিষ্ঠিত করবে? গোটা রাজ্যে ভোটটা এভাবেই হবে। রায়গঞ্জ স্পেসিফিক আলাদা করে কিছু হবে এরকম মনে হয় না আমার। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আরও আসছি, মানসবাবুর কাছে আরও অনেক কিছু জানার আছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র যেই আলোচনায় ছিলাম মানসবাবুর সঙ্গে, সেই আলোচনাতেই ফিরবো। তবে এবার একটু অন্যরকম কথা, যে আমরা জানি সবটাই, আমরা যে লড়াই করি সবটাই কিন্তু পরিবারের জন্য বলা হয়। রাজনীতি অবশ্যই আলাদা জিনিস, কিন্তু পরিবারকে তো একটা সময় দেওয়ার ব্যাপার থাকেই। আপনি যখন মানুষকে সময় দিচ্ছেন, রাজনৈতিক দলকে সময় দিচ্ছেন, তো এই সবটার মধ্যে পরিবারকে কী করে মেনটেন করেন? দেখুন, আমাদের যৌথ পরিবার, গ্রামে অনেক বড় পরিবার, আমাদের শহরে আমি, আমার স্ত্রী এবং আমার একমাত্র ছেলে, এই নিয়ে বিগত ১ বছরে আমি বাবা এবং মা দুজনকেই হারিয়েছি। এটা পারিবারিকভাবে, আপনি যেটা বললেন যে মাঝখানে দেখা যায়নি, তো সাময়িক একটা পারিবারিক ধাক্কা ছিল, একটু অসুবিধা ছিল, তো সেই জায়গা কাটিয়ে উঠে আবার রাজনীতির ময়দানে যা করার আমরা করছি। পরিবার তো পরিবারের মতো আছেই, তো এমন নয় যে নতুন করে পরিবার আমাদেরকে রাজনীতিতে দেখছে, অভ্যস্ত হয়ে গেছে সবাই, সকাল থেকে রাত আমাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো আগামীর যে নির্বাচন, সেই ক্ষেত্রে কি আপনাকে আবার দাপিয়ে বেড়াতে দেখা যাবে? সেটা দল ঠিক করবে, দল আমাকে কোথায় কতটা কাজে লাগাবে সেই মোতাবেক আমি কাজ করব। প্রায় শেষের দিকে আমরা, তো একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি আগে কংগ্রেস করেছেন, তখন বামেদের বিরুদ্ধে লড়াই, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস করেছেন, সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, বর্তমানে আপনি বিজেপি করছেন যখন, তখন তো আপনার আগের পুরনো দলের কাছে, যেহেতু তাদের ঘরের ছেলে ছিলেন, আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, নথি তাদের কাছে থাকতেই পারে। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে যদি আপনি প্রার্থী হন, বা যদি নাই হন, যদি আপনি প্রকাশ্যে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে আক্রমণ করতে কিন্তু তাদের অনেকটা সহজ হবে। সেই বাধাটা আপনি কি করে কাটাবেন? দেখুন, আমি জীবনে এরকম কোনো অন্যায় করিনি যে অন্যায়ের জন্য আমাকে অনুতপ্ত হতে হবে রাজনীতিতে, আর কারোর সাথে কোনো আপোষও করিনি, এবং সিনা টান টান করে ঘুরি, কোনো দুর্নীতিও করিনি। যদি কারো কোনো রকম দম থাকতো, তাহলে এই 3 বছরে যে কোনো অভিযোগ করে, মুখে হাওয়ায় অনেক অভিযোগ করা যায়, তো অভিযোগ করে একদিন আমি জেলে থাকতাম তাহলে। আর যেটা বলছেন যে তাদের কাছে কি আছে, তা আমিও তো করে এসেছি, আমি কি খালি হাতে এসেছি নাকি? আমার কাছে কিছু নেই। পঞ্চায়েত সমিতি তালাও লাগাতে হয়েছিল। হ্যাঁ, আমি পঞ্চায়েত সমিতি তালা লাগিয়েছি রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে এক সময়। দুর্নীতির সঙ্গে আপোষ করিনি, কোনো দিন করবো না। আগেই বললাম, সাদাকে সাদা, কালোকে কালো বলে অভ্যাস। আর তাতেই কি সব রাজনৈতিক দলের সঙ্গে আপনার বিরোধ? এখানে কি মনে হচ্ছে যে সব সাদাই সাদা আর সব সাদা কালোই কালো? বিজেপিতে কি সব সাদা? না, এরকম বিষয় নেই যে সব সাদা সব কালো, কিন্তু যেটা সাদা দেখবো সেটা সাদা বলবো, যেটা কালো দেখবো সেটা কালো বলবো। বিজেপিতে কি এরকম কিছু হচ্ছে না? সেটা তো বিজেপির ভিতরের ব্যাপার। বিজেপিতে দলের মধ্যে আলোচনা হচ্ছে, যেটা আমার মনে হবে দলের মধ্যে বলার, সেটা নিশ্চয়ই বলবো। আর আরেকটা যেটা বিষয়, যে দেখা গিয়েছে মানে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, বর্তমানে বিজেপি, যদি কোনো কারণে বিরোধ তৈরি হয়, আপনি যে প্রতিবাদী মানুষ, সেই ক্ষেত্রে পরবর্তী দল কি নির্বাচন করবেন? দেখুন, দলের এখানে কোনো নির্বাচনের ব্যাপার নেই। বিজেপি নীতি আদর্শগতভাবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমি শাসক দল ছেড়ে নীতি আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এখন এই দলের হয়ে কাজ করছি, যা যা নীতি আদর্শ মেনে কাজ করছি, এবং যেটা যেটা নির্দেশ আসছে সেই অনুযায়ী কাজ করছি। বাকি তো রাজনীতি সম্ভাবনার শিল্প। যাই হোক, আজকে সময় একেবারেই কম, আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি এই আলোচনা থেকে। মানসবাবু, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের ভারত টিভিতে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাদের আশা থাকবে পরবর্তীতে আরও একবার আসবেন। অনেক নমস্কার।
যাই হোক, আশা থাকলো ওনাকেও আরও একবার আমরা হয়তো স্টুডিওতে পাবো। তো যাই হোক, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।